10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল। ক্ষোভ নগরবাসীর। 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ হয়ে আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। গরমে মানুষজন কিছু বসতে পারে না, খাইতে পারে না, পানি আর পানি। তো যদি আমাদের এই পানিটা ড্রেন দিয়ে নাই যেতে পারে, তাহলে আমাদের এলাকাটা কিভাবে পরিষ্কার হবে? এই এলাকার কোনো কাজ হয় না। অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। কক্সবাজারেও তলিয়েছে গ্রামের পর গ্রাম। সুনামগঞ্জে ফের প্লাবন। উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি। পানির জন্য আর রান্নাবাড়া কিছু করতে পারতেছে না। পাহাড় অঞ্চলের পানি নামিয়া সবার ঘর বাড়িতে পানি উঠে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরানোগুলো অচল, নিরাপত্তাহীন যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে আঙুল ফুলে কলাগাছ। ময়মনসিংহের সাখোয়াত সায়েম চলাফেরা করেন দামি গাড়িতে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে নদী পাড়ে গণ অবস্থান। একযোগে তিস্তার 100 পয়েন্টে কর্মসূচি। দ্রুত সরকারের কাছে সুস্পষ্ট ঘোষণা কামনা। ভাগ্য আর কবে খুলবে? হাজারো প্রকল্পের ভিড়ে বারবার উপেক্ষিত নগরের জলাবদ্ধতা। ঘণ্টা তিনিকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক। হাঁটু পানিতে ডুবে আছে তাই বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজটে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। নগরবাসী বলছেন এই দুর্ভোগ দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল। এ যেন ইট পাথরের নগরীর বুকে খালের প্রবাহ। কোমর পানি মারিয়ে প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষের চলাচল। শুক্রবার সকালে মাত্র ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুধু নিউ মার্কেট নয়, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়কে বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ। বিকল হয়ে পড়ে যানবাহন, আর এতে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল পেরিয়ে রাতেও কমেনি দুর্ভোগ। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে, মোবাইল সহ টানি উড়াইছি। শান্তিনগর মোড়ে ওখানে গাত্তা ছিল, গাত্তার মধ্যে পড়ে গেছিল। বৃষ্টি হইলেই আমরা এইভাবে হইতেছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। 93 থেকেই আসি এই এলাকায়, এই 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসা অনেকে রাজধানীর চিত্র দেখে অবাক হন। ধানমন্ডি এলাকায় এখানে এসে যে ভাবতেও পারিনি টাঙ্গাল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। অনেকে আবার ফিরে যেতে বাধ্য হন। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ হয়ে আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। মানুষজন তো বেশিরভাগই ডুবে যাচ্ছে, ডুবন্ত অবস্থা। এখন হসপিটালে আসতে অনেক মানুষেরই ভোগান্তি হচ্ছে। বেলা 12টার দিকে বৃষ্টি কমলে মূল সড়কের পানি সরে গেলেও রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে জমে থাকে পানি। ড্রেন উপচে কিছু এলাকার মানুষের ঘরের ভেতর ঢুকে পড়ে ময়লা পানি। ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। এলাকাবাসী ক্ষোভ ঝাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। এই এলাকার কোনো কাজ হয় না। আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মলায় নিয়ে চলে যায়। কষ্ট হয়ে যাচ্ছে, গার্মেন্টস অফিস খোলা যেতে পারি নাই। গরমে মানুষজন কিছু বসতে পারে না, খাইতে পারে না, পানি আর পানি। শুক্রবার দিনও মুসল্লিরা জুমা নামাজ পড়তে পারেনি এই পানির কারণে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন বলেও দাবি নগরবাসীর। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। এইগুলো যারা দেখাশোনার কথা তারা দেখে না। আমরা কেন মুখ খুলে কথা বলবো? আমাকে বাধ্য হয়েছি আমরা কথা কইতে। খাল একবার উঁচু হয়ে গেছে, আর খাল 2 মুড়ো বাসা বাড়ি করে একবার আটক করে ফেল দিছে, পানি যায় সারে বেরতেছে না। জলাবদ্ধতায় শুধু মানুষ নয়, বিপাকে পড়ে প্রাণীগুলো। আশ্রয় নেয় উঁচু স্থানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। খোদ রাজধানীতেই এই অবস্থা। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এই ভোগান্তির অন্যতম কারণ। তাই দায়িত্বশীলদের জনগণের ভোগান্তি কমাতে
হতে হবে আরও বেশি সচেতন, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃষ্টি শেষ হওয়ার 12 ঘন্টা পরও এখনো পানির নিচে রাজধানীর বেশ কিছু সড়ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পেরিয়ে রাত এসেছে, তবু নগরবাসীর ভাগ্য কিন্তু এখনো বদলায়নি এবং রাজধানীর বিভিন্ন সড়কে আমরা ঘুরে দেখেছি এখনো জলাবদ্ধতা এবং পানি কমেনি। এবং এই মুহূর্তে যে রয়েছে নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সেই সড়কের বর্তমান চিত্র যদি বলি, যে সারা দিন ভোগান্তিতে পড়ার পরও যারা অফিসগামী ছিলেন, যারা খেটে খাওয়া মানুষ, যারা ঘর থেকে বেরিয়েছিলেন তারা এই মুহূর্তে আসলে ঘরে ফিরছেন। সেই ঘরে ফিরতে গিয়ে কিন্তু আরও ভোগান্তিতে পড়েছেন, কেননা এই মুহূর্তে আমরা যে সড়কটিতে রয়েছে এই সড়কটি বয়ে যারা আসলে বাড়িতে যাচ্ছেন তাদের ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এবং এই মুহূর্তে যারা যাচ্ছেন তারা আসলে ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে তাদের সে ব্যক্তিগত গাড়ি এই রাস্তা দিয়ে নিতে পারছেন না এবং এই ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু মূল সড়কে রেখে তারা রিক্সা এবং ভ্যান গাড়ি করে কিন্তু তারা এই রাস্তাটুকু পার হচ্ছেন। এবং এই রাস্তাটুকু পার হওয়ার ফলে একটু জানিয়ে রাখি যে এই গাড়িগুলো তারা যেমনটি বলছেন যে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ব্যক্তিগত গাড়িগুলো রেখে, বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি গাড়ি পার হওয়ারও চেষ্টা করেছিল এবং সেই গাড়িগুলো আরও ভোগান্তিতে পড়েছেন তারা। সেই গাড়িগুলো মাঝপথে গিয়ে কিন্তু আটকে যায় এবং তার ফলে কিন্তু গাড়িটি বন্ধ হয়ে গিয়ে আবার সেটিকে ফেরত নিয়ে আসেন। এবং সব মিলিয়ে যারা আসলে আশপাশে আমরা যে রয়েছি এই আশপাশে কিন্তু বেশ কিছু কোয়ার্টার রয়েছে এবং এর পাশে আজিমপুর পুলিশ ফাঁড়ি এবং প্রতিটি কোয়ার্টার এবং প্রতিটি যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আসছে। এবং আমরা পুলিশ ফাঁড়ি যেটি রয়েছে তার ভেতরে ঢুকে দিয়েছি, কার্যক্রম কিন্তু ব্যাহত হয়েছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা হচ্ছে নিউ মার্কেটের ব্যবসায়ী। যেমনটি বলছেন যে তারা নিউ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ী ছিলেন, তারা কিন্তু আজ সারাদিনে কোনো প্রকার ব্যবসা করতে পারেননি। একটু জানিয়ে রাখি, বিশেষ করে শুক্রবার সপ্তাহে ছুটির দিন হওয়াতে কিন্তু ব্যবসা বাণিজ্য এমনিতেই কিন্তু খুব বেশি ভালো হয়ে থাকে নিউ মার্কেট এলাকায়। তার পাশাপাশি যারা আশপাশের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এবং বৃষ্টির মাত্রা কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বাড়ছে, ফলে বলা চলে রাতের এই জলাবদ্ধতা আরও বাড়তে পারে। তো এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়। এদিকে কক্সবাজারের রেকর্ড বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন 20টিরও বেশি গ্রাম। প্রায় 10,000-এর বেশি বাসিন্দা এখন পানিবন্দী, রান্না করাও সম্ভব নয় তাদের। আবার নলকূপ ডুবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকটও। পানি আর পানি, ভারী বর্ষণে ডুবে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। গেল দুদিনের টানা বর্ষণে এখন পানির নিচে কক্সবাজার শহরে কুতুবদিয়া পাড়া। উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। শুধু কুতুবদিয়া পাড়াই নয়, ফদনার ডেল, পশ্চিম কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া সহ 10টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। কক্সবাজার শহরের পানি নেমে জলাবদ্ধতা তৈরি করেছে এসব গ্রামগুলোতে। তো পানি বেশি ঘরে বাড়িয়ে ডুবে গিয়ে পানির জন্য রান্না বাড়া কিছু করতে পারতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, দুর্গত এসব পানিবন্দী মানুষের জন্য দ্রুত খাদ্য সহায়তা দরকার। বেশি বৃষ্টি হলে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমার এলাকার গরিবের মানুষের অবস্থা এরকমই, কেউ তো রান্নাবান্না করতেই পারতেছে না, ঘরেও থাকতে পারছে না। ভারী বর্ষণে গেল দুদিন ধরে কক্সবাজার শহরে 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরের নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী। দুদিন ধরে পানিবন্দী থাকলেও এখনও পৌঁছায়নি কোনো ধরনের খাদ্য সহায়তা, যার কারণে দুর্ভোগ বেড়েছে চরম আকারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় সব অচল হয়ে যায়। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। নাজমুস সালহির রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পূর্ণ হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে।
একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে দু একটি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ড ভন্ড সবকিছু। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাগেজ ছিনতাই, পকেট মারে। তারা যখন জানবে যে সিসি ক্যামেরা সচল আছে, তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। কোনো রুমে মনিটর নাই। এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয়, আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসকারী চক্রে গ্রেফতার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখওয়াত ও সায়েমের নাম আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহোদর হঠাৎ আঙুল ফুলে কলা গাছ চড়েন দামি প্রাইভেট কারে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সোহেল আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। স্থানীয়রা জানান, 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে 1 যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। গত ঈদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইছিল বাড়ি, এই সময় ওরা গাড়ি নিয়ে আইছিল। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে ওখানে লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশে বিভিন্ন জাতের গরুর লালন পালন খরচ বিভিন্ন রকম হলেও বাজারে সব গরুর মাংস বিক্রি হয় একই দামে। এমনকি ষাঁড় কিংবা গাভীর মাংসের দামও পরিষ্কার পার্থক্য দেখতে পান না ক্রেতারা। এভাবে মাংস বিক্রিকে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কেউ ব্রয়লার খাচ্ছে কম দামে, কেউ সোনালি খাচ্ছে, কেউ দেশি খাচ্ছে। দেশিটা একটু দাম বেশি। মুরগির বাজারে তো সামর্থ্য অনুযায়ী মাংস কেনার সুযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু গরুর মাংসে হচ্ছেটা কি? এখানে কোনো অপশন নাই, এটা এক দাম। জিনিসের তফাতের জন্য দামের কোনো তফাত হয় না। দামর বলেন, বকন বলেন, গাই বলেন, ষাঁড় বলেন, একই রেটে বেশি আমরা। এই যে একই দামে বিভিন্ন মান ও স্বাদের গরুর মাংস কিনতে বাধ্য হচ্ছেন, কখনো কি ভেবেছেন দেশি, ফ্রিজিয়ান, সিন্ধি, শাহিওয়াল, রেড চিটাগং গরু আবার গাভী, ষাঁড়, বলদের লালন পালন খরচ ও চাহিদাও কি সমান? লালন পালন করতে গেলে আপনার দেশি গরুর খরচ বেশি। ষাঁড় গরুর টেস্টই আলাদা, গাভী গরুর টেস্ট আলাদা। একটা গরুর ভিতরে 10,000 টাকা ব্যবধান। উৎপাদন খরচে পার্থক্য থাকার পরও এক দামে সব ধরনের গরুর মাংস বিক্রি করাকে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এটা অবশ্যই আমরা গ্রাহকরা প্রতারিত হচ্ছি। দীর্ঘদিন ধরে ক্রেতাকে ঠকিয়ে আসা এই বিপণন কাঠামোর পরিবর্তন চায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এইটা যে পর্যন্ত না হচ্ছে, সুযোগ সন্ধানী ব্যবসায়ী সবসময় তার প্রফিট বৃদ্ধির জন্য প্রতারণা করে যাবে। অবশ্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তারা চাইলেই গড়ে উঠবে বিভিন্ন দামে গরুর মাংস বিক্রির বাজার কাঠামো। ভোক্তা ড্রিভেন বাজার। কিন্তু আমি কি চাচ্ছি,
সেটা যদি আপনি এনশিওর করেন তাহলে কিন্তু আপনি সুরক্ষাটা পাবেন। অবশ্যই কম দামে কিনতে পারবেন, কিন্তু সেটার জন্য বিক্রেতার সাথে ভোক্তাকে বেশি সচেতন হতে হবে। বিভিন্ন জাতের গরুর মাংস বিভিন্ন দামে বিক্রির সরকারি সিদ্ধান্ত সব বাজারে কার্যকর করতে হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু সেই সময়টা কতটা লম্বা হবে বলা হচ্ছে তা নির্ভর করবে ক্রেতার উপর। কারণ ক্রেতারা চাইলে এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর করার পথে হাঁটতে পারেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরেই নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বিকেলে একযোগে 110টি পয়েন্টে কর্মসূচিতে যোগ দেন 20,000 মানুষ। দলে দলে মিছিল নিয়ে গণ অবস্থানে যোগ দেন নদীপাড়ের কয়েক হাজার মানুষ। বিভিন্ন প্ল্যাকার্ড আর গণসংগীতেও নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা। শুক্রবার বিকেলে নিজস্ব অর্থায়নে চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে একযোগে তিস্তার 110টি পয়েন্টে গণ অবস্থান কর্মসূচি পালন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। যে কোনো মূল্যে চলতি বছরেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। তিস্তা নদীর পাড়ের মানুষ বাড়ি ঘর ভাঙিয়ে দিতেছে, জমা জমি ভাঙিয়ে দিতেছে, খরা মৌসুমে আবাদ করতে পারতেছে না। নদী এলাকার মানুষ আমরা ভুগতে আমরা আজকে বিধিকিত মধ্যে পড়ে গেছি। বৈষম্য নিপাত যাক, তিস্তা পাড়ের মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাক। সরকার যে তিস্তা খনন করে দিত তাদের নদীর এলাকার মানুষের সুবিধা হতো। এদিকে অন্যের উপর নির্ভর না করে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে চলতি বছরে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান নদী আন্দোলনকারীরা। চীন ভারত বুঝি না, তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে এই তিস্তা পরিকল্পনার কাজ এই বছরেই শুরু করতে হবে। তিস্তা চুক্তির মতো তিস্তা পরিকল্পনা ঝুলিয়ে রাখা যাবে না। সমাবেশে দাবি আদায়ে তিস্তার দুই পারের প্রায় 20,000 মানুষ সমবেত হন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।